1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। পাখির চোখ 2024-এর লোকসভা নির্বাচন 24 পড়ে গিয়েছে, আর যে যার মতো করে কিন্তু আসরে নেমেছে, ময়দানও নেমেছে। কিন্তু তার মধ্যে সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের বাংলার অবস্থা, যেখানে প্রধান দল অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ভোটের আগেই দেখা যাচ্ছে দুটি চিত্র, আদি এবং নব্য, এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে। আচ্ছা, সৌগত রায় কি টিকিট পাচ্ছেন? এ কথা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের দলের তরফে একদল অর্থাৎ প্রবীণ দল সাপোর্ট করছে, আবার নবীন দলের মুখে কিন্তু ভিন্ন কথা। অর্থাৎ লোকসভা ভোটের আগে হরেক রকম মানুষের মুখে কিন্তু হরেক রকম কথা উঠে আসছে। আর লোকসভা ভোটের আগে আমরা ক্রস কিউ অর্থাৎ শনিবারের রাত 9টায় আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর ক্রস কিউ মানেই কিন্তু আপনাদের কথা আমাদের মুখের মাধ্যমে আমরা তুলে ধরি সেই সমস্ত রাজনৈতিক প্রতিনিধিদের সামনে যারা উত্তর দেন এই রাজনৈতিক মঞ্চে। ক্রস কিউর আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের ক্রস কিউর পর্বে বলা যেতে পারে বিগত বেশ কয়েকদিন পর তৃণমূলের তরফে রয়েছে তৃণমূল মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস, এবং তার সঙ্গে আরও একটি পরিচয় রয়েছে কৌশিক বাবু, দক্ষিণ কলকাতা তৃণমূলের সহ সভাপতি। কৌশিক বাবু, আপনাকে স্বাগত নিউজ চ্যানেল 1-এ। এবং তার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক বিশ্বজিৎ দাস এবং আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী। দাদা, সন্দেশখালিতে ইডির উপর হামলা হলো, কেউ বলছে তৃণমূল করলো, কেউ বলছে সাধারণ মানুষ। এতে কি তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে? না, দেখুন, এতে তৃণমূল একেবারেই ব্যাকফুটও নয়। তার কারণ হচ্ছে এই ধরনের কাজকর্ম তৃণমূল কংগ্রেস কখনো সমর্থন করেনি বা করে না। এর সঙ্গে তৃণমূলের যুক্ত থাকার কোনো নজির আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই বলবো যে ল এনফোর্সিং এজেন্সিকে, তাদের তো সিবিআই বলুন বা ইডি বলুন, তারা কোথাও যদি রেড করতে যায় তাদের তো সরকারকে সেটা জানিয়ে যাওয়া উচিত। অন দ্য ওয়ান হ্যান্ড আপনি রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রাখবেন, অন দি আদার হ্যান্ড কোনো সেন্সিটিভ এরিয়ায় যদি কোনো ঘটনা ঘটে তাহলে আপনি রাজ্য সরকারকে ব্লেম করবেন। দুটো তো একসঙ্গে হতে পারে না। আপনি যদি রাজ্য সরকারের যিনি চিফ সেক্রেটারি আছেন, যিনি একজন আধিকারিক, তাকে যদি জানিয়ে আপনি আপনার রেডের কাজকর্মগুলো করেন, তাহলে দেখুন, একটা রাজ্যের সব জায়গা তো সমান থাকে না। সারা বিশ্ব জুড়ে কিছু কিছু, যেমন আমি আপনাকে বলছি জার্মানির হাইডেলবার্গ বলে একটি জায়গা, আমি জার্মানিতে অনেকদিন পড়াশোনা করেছি, ওখানে নিওনাজিদের খুব প্রভাব এখনো। ফলে একটা সেন্সিটিভ জায়গায় আপনি যখন রেডে যাচ্ছেন, সেখানে রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রাখছেন, তাহলে তো তার সেখানকার দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। মানে আই মিন টু সে ইডিকেই নিতে হবে। এর আগে সেন্সিটিভ ছিল? দেখুন, আমি কি বলছি, সন্দেশখালি পার্টিকুলারলি সেন্সিটিভ আমি সেই কথা বলছি না। আমি বলছি যে কোনো জায়গাতে তার একটা সমীকরণ থাকে, এবং ওভারঅল আমাদের বরাবরের দাবি, এবং এই ব্যাপারে আমরা বরাবরই বলে আসছি, সারা ভারত জুড়ে বিরোধীরা বলে আসছেন, যার জন্য আপনি জানেন যে কয়েকটা স্টেটে সেটা রুলও হয়েছিল, যে আপনি রাজ্য সরকারকে না জানিয়ে রেড করতে পারবেন না। আচ্ছা কৌশিকবাবু, এই প্রশ্নটা তো মানুষের মধ্যে আসছে যে তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে সেই এলাকার মানুষ এটা করছে, তারা স্বাভাবিকভাবে তৃণমূল মনস্ক। দেখুন, একজন মানুষ যদি খুব পপুলার একজন ব্যক্তি হন, তাহলে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যে তার কিন্তু ব্যক্তিত্বটা সবাইকে ছাপিয়ে যায়, মানে পপুলারিটিটার কথা বলছি। সেই রকম আমি কিন্তু কোনো স্পেসিফিক ঘটনার কিছু বলছি না। আমি বলছি একজন নেতাকে যদি সেই অঞ্চলের সাধারণ মানুষ বাঁচানোর জন্য এগিয়ে যান, তাহলে কিন্তু সেইটার সঙ্গে তিনি তৃণমূল বলে জনগণও তৃণমূল ছিল, এই রকম সরলীকরণ করাটা হয়তো ঠিক হবে না। তবে হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম এটাও নিশ্চিত করেই ঠিক, ওনার সমর্থক যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে অনেকে হয়তো তৃণমূল থাকলেও থাকতে পারেন। তার জন্য সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে বলে আপনি তাকে সমর্থন করছেন? না, তা সাংবাদিকদের উপর আক্রমণ তৃণমূল কংগ্রেস কখনো কোনো অবস্থায় সমর্থন করে না। এটা দ্ব্যর্থহীন ভাষায় আমরা আপনাদের চ্যানেলে জানাতে চাইছি। কেন্দ্রীয় জওয়ান সিআরপিএফ তারাও আক্রান্ত হয়েছে কিন্তু ইডির পাশাপাশি। হ্যাঁ,
এটা তো আমরাও ঘটনাটা দেখেছি এবং শুনেছি। যে কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস কখনো কোনো রকম আইন শৃঙ্খলা ভঙ্গকারীকে সমর্থন করে না এবং সাংবাদিকদের উপর আক্রমণের আমরা এই আপনাদের স্টুডিওতে বসে তীব্র নিন্দা দৃষ্টান্তমূলক করছি। শাস্তি চান তো? তীব্র নিন্দা করছি। দেখুন, দৃষ্টান্তমূলক শাস্তি তো তখনই হবে যখন প্রথমে ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং আমরাও চাই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়ে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হাইকোর্টের দেওয়া হোক। বিচারপতি পর্যন্ত বলছেন আমরা যেভাবে বলছি ইডি সেভাবে কাজ করছে, কিন্তু তদন্ত প্রক্রিয়া এগোবে কি করে যদি দেখুন, এভাবে ইডি হাইকোর্টের আক্রান্ত বিচারপতি, হয়? আজকে আমি আপনাকে অন ক্যামেরা একটা কথা বলছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হাইকোর্টের বিচারপতি মিস্টার গাঙ্গুলি আজকে কি ভাষায় একটা কথা বলেছেন। আপনি নিজেই বলুন না, যে জজ এতটা উনি জজ না উনি বিজেপি নেতা, উনি কেন শুভেন্দু অধিকারীর পাশে বসে প্রেস কনফারেন্স করেন না? এই বিচারপতিরা না, এই বিচারপতিরার কথা বলবেন না, ইনি একজন ব্যতিক্রমী বিচারপতি যিনি দিনের পর দিন এরকম চূড়ান্ত রাজনৈতিক লাইন নিয়ে কথা বলছেন। আমরা ওনার এই কথাটাকে তীব্রভাবে কন্ডেম কোনো করছি। বিচারপতি নয় তো? আমরা আপাতত আপনি যার কথা মেনশন করেছেন আমরাও তার কথাই মেনশন করলাম। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস বলবো না, তৃণমূল কংগ্রেস শাসিত সরকার, পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে কংগ্রেস বলছে অচলাবস্থা তৈরি হয়েছে, বিজেপি বলছে রাজ্যের আইন শৃঙ্খলা নেই। তাহলে কি আপনাদের শত্রু বা প্রতিদ্বন্দ্বী কারা, কংগ্রেস না বিজেপি? দেখুন, আমরা তো বরাবরই মনে করি এবং আমরা বরাবরই বলি যে আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি। কারণ দেখুন, রাজনীতিটা তো কেবল আবেগ নয়, রাজনীতিতে সংখ্যাতত্ত্বের একটা ব্যাপার। কারণ ভারতের গণতন্ত্র হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, মানে যেখানে যে সবচেয়ে বেশি প্রথম ভোট পাবে সে জিতে লোকসভা বা বিধানসভায় যাবে। সেই নিরিখে আপনি যদি দেখেন তাহলে কংগ্রেসের আসন সংখ্যা 0 আর বিজেপির 70+, ফলে বিজেপি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। এইবার পশ্চিমবঙ্গের কংগ্রেস লোকসভার প্রেক্ষিতে বলছি, হ্যাঁ, লোকসভার প্রেক্ষিতে আপনার যদি বলেন, আমাদের উত্তরটা হচ্ছে যে লোকসভার প্রেক্ষিতে দিল্লির কংগ্রেসের অবস্থান এবং পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতির অবস্থান কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা প্রস্তুত আছি ইন্ডিয়া জোটে জোট করতে, আবার আমরা প্রস্তুত আছি যদি জোট না হয় তাহলে একাও লড়তে। এইবার এটা কংগ্রেসকেই সিদ্ধান্ত নিতে হবে যে পশ্চিমবঙ্গে তারা বিজেপির বি টিম হয়ে কাজ করবে কি করবে না। আপনার প্রশ্নের একটা উত্তর দিচ্ছি, এক সেকেন্ড, ওনার একটা প্রশ্নের উত্তর দিইনি, আপনি শুনলে খুশি হবেন যে যে উত্তরটা আপনি সম্ভবত শুনতে চাইছেন। পশ্চিমবঙ্গের কংগ্রেস কিন্তু আমাদের মনে হচ্ছে এখন সরাসরি বিজেপির বি টিমের মতো কাজ করছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস, ডবল আন্ডারলাইন, পশ্চিমবঙ্গের কংগ্রেস কিন্তু, মানে আপনি অধীর চৌধুরী আর শুভেন্দু অধিকারী এদের মধ্যে কোনো ফারাক নেই? অধীর চৌধুরী আর শুভেন্দু অধিকারীর বক্তব্যে তো কোনোই ফারাক নেই। এটা তো মানে সারা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ দেখছেন তো। তাহলে আপনাদের লড়াইটা কি 24 আরো কঠিন হবে? যে কংগ্রেসের পশ্চিমবঙ্গে সেরকম কোনো অস্তিত্বই নেই, ফলে তাদেরকে আপনি তো তাদেরই ফাইট করেন যার একটা অস্তিত্ব আছে, যার অস্তিত্ব নেই তার সঙ্গে ফাইট করার কি আছে? যার অস্তিত্ব আছে তৃণমূল কংগ্রেস, তারা কি এখন সংকটে? কারণ এই কোনো রকম কয়েকদিন ধরে, আমার প্রশ্নটা কয়েকদিন ধরে নব্য অর্থাৎ নবীন আর প্রবীণ এই যে বিরোধ, এটা কি মানুষকে ডিফোকাস করে দিচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে একটা গণতান্ত্রিক দলে আভ্যন্তরীণ আলোচনা হতেই পারে। আপনি যখন একটা ঘরের মধ্যে, ধরুন বাড়িতে দুটো, আভ্যন্তরীণ শব্দটাতে গুরুত্ব দিচ্ছি কারণ এটা মানুষের ঘরে ঘরে চলে এসেছে, এটা কি আর দলের আভ্যন্তরীণ আছে না? এবার আমি বলি, এইবার মানুষের ঘরে ঘরে এটা হয়তো আলোচনার মধ্যে চলে আসতে পারে। এবার একটা বাড়িতে 3টে ঘর, আপনি যদি একটা ঘরে একটা হাতুড়ি পেটার আওয়াজ শোনেন তার মানে বুঝবেন ঘরটা মেরামতি হচ্ছে। আমাদের এই ব্যাপারে লাইন খুব পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী চেয়ারপারসন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধান সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দলে নবীন প্রবীণের কোনো দ্বন্দ্ব নেই। যে টিভি চ্যানেলগুলো এইটা দেখাচ্ছে আমরা বলবো তার বদলে উত্তম কুমার বা অমিতাভ বচ্চনের সিনেমা দেখান, তাতে টিআরপি বাড়বে, মানুষেরও মন ভালো থাকবে। মানে তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনো বিরোধ নেই। দেখুন, সোমনাথ শ্যামের সঙ্গে অর্জুন সিং এর কোনো দ্বন্দ্ব নেই। এবার কোথাও একটা কুণাল ঘোষের সঙ্গে সুব্রত বক্সির কোনো বিরোধ নেই। তাপস রায়ের সঙ্গে, তাপসদার সঙ্গে সুদীপদার
রাজনৈতিকভাবে কোথাও কোথাও মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বিরোধ নেই। আমি আপনাদের এই প্রসঙ্গে আবার একটা কথা বলতে পারি, আমি জানি না আপনাদের মধ্যে কতজন ফুটবল ফ্যান আছেন, আপনি যদি বড় বড় ম্যাচগুলো দেখেন, ইউরো ফাইনালস, ওয়ার্ল্ড কাপ, সেখানে না মানে যে দলটা বিশ্বকাপ জেতে তারও দেখবেন বিশ্বকাপ জেতার আগে ড্রেসিং রুমে কিন্তু প্লেয়ারদের মধ্যে এই তুই এই জার্সিটা পরবি, আমি ওই যে, এই ঝগড়াটা হয়। তারপর তারা যখন খেলতে নামে তখন কিন্তু তারা ট্রফিটা নিয়ে বেরোয়। আমরা যখন খেলতে নামবো তখন আপনি আবার দেখবেন ভাঙা পায়ে গোলের বন্যা, বাংলায় আবার তার মানে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি টিকিট নির্বাচনে, তাহলে এই বিরোধ নিয়েই খেলা হবে। আমাদের কোনো বিরোধ নেই, এটা হচ্ছে 1 নম্বর কথা। তৃণমূলের কোনো আভ্যন্তরীণ বিরোধ নেই, এইটা আভ্যন্তরীণ মত বিনিময় হতে পারে কিন্তু সেটা বিরোধ নয়। তাহলে কি বিরোধীদের এই আশঙ্কা সত্যি? কোন আশঙ্কা? এই যে বলছে যে দুর্নীতি, চাকরি ক্ষেত্রে দুর্নীতি, এইসব ঢাকার জন্য এই বিরোধ তৈরি করা হচ্ছে, লোক দেখানো হচ্ছে। এইসব ঢাকার জন্য তৈরি করা হচ্ছে, সেটা যেটা বলছে এটা বিরোধীদের আরো কত বড় ব্যর্থতা বুঝে দেখুন। আমি আপনাকে একটু সময় দিন, আমি বোঝাই। ধরুন আমার বিরুদ্ধে আপনার একটা বড় অভিযোগ আছে, সেই অভিযোগটাকে আপনি যদি জনমানসে প্রতিষ্ঠিত করার জন্য কিছু বক্তব্য রাখছেন, ধরুন তথাকথিত অভিযোগ, এবার আমি আপনার কথা অনুযায়ী অন্য একটা ন্যারেটিভ আনতে চাইছি, তাই তো? তাহলে বিরোধীরা কত বড় ব্যর্থ, তারা তাদের ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে পারছে না, ঠিক কিনা? তাই নিয়ে বিরোধীরা আমাদের প্রেমে এত মজে না থেকে তারা একটু বুথে বুথে তাদের এজেন্ট দেওয়ার পরিকল্পনা করুন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 40%-এর উপর বুথে বিজেপি তাদের পোলিং এজেন্ট বসাতে পারবে না, তাদের লোক নেই। সিপিএম কংগ্রেসের বসাতে পারবে না, 100 বার পারবে না, কারণ না, এখানে একটা কথা বলছি, প্লিজ 100 বার বলছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা কিন্তু লোকসভাটা পরিচালিত হবে, তাই তো? কেন্দ্রীয় নির্বাচন কমিশন, আপনারা তিনজনেই যথেষ্ট প্রাজ্ঞ মানুষ, আপনারা জানেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেদিন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয় সেদিন থেকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোল নেয়। আমি এটা বিভিন্ন অন্য চ্যানেলেও বলেছি, এই দুর্নীতির তথাকথিত অভিযোগের পরেও ধূপগুড়ি তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে হয়েছিল, রাজ্য নির্বাচন কমিশন করেছিল কি? আমি প্রশ্ন করছি, করেনি তো। তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে হওয়া নির্বাচনেও আমরা ব্যাপকভাবে জিতছি। আসলে ব্যাপারটা কি জানেন তো, বিরোধীদের কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। জিতিয়েছিল, আশ্বাস পেয়েছিল ধূপগুড়ি মহকুমা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখনো হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, জানি তিনি ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক বলে গিয়েছে মহকুমা হবে, এখনো হয়নি কেন? এটা নিয়ে কিন্তু আমি যতদূর জানি যে ডিসেম্বরের শেষেই একটা সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছিল, এবং দ্যাট ইজ ইন দ্য প্রসেস। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের তো একটা টাইম লাগে। আপনি এটা নিশ্চিত থাকবেন, আমাদের মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিটা দিয়ে এসছেন সেটা পালিত হবেই হবে, এর ব্যাপারে কোনো ডাউট নেই। আলোচনায় থাকবো, প্রশ্ন নেব বিশ্বজিৎ বাবু, তবে সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, দ্রুত ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবেন।